এই গল্পে দেখানো হয়েছে মিডিয়া কিভাবে মানুষের জীবনকে নিয়ন্ত্রণ করে, সত্যকে মিথ্যা করে, রাজনীতি, ষড়যন্ত্র, খুন এসব নিয়ে গল্পের সূত্রপাত। গল্পের প্রথমেই দেখতে পাই একটি ছেলে বাইক নিয়ে পালাচ্ছে। গল্পের নাম ম্যানিপুলেটেড। সে একজন সাধারণ ডেলিভারি বয়, কিন্তু এই ডেলিভারি বয়ের পিছনেও তার একটা পরিচয় আছে। সে গাছ ভালোবাসে, মানুষের সাহায্য করে, কিন্তু এই মানুষের সাহায্য করতে যাওয়াই তার জীবনের একটা টাইমে কাল হয়ে দাঁড়াবে। একদিন খাবার ডেলিভারি করতে যাওয়ার সময় একটা গাড়ির সাথে তার ধাক্কা লাগে, আর সেই গাড়ির ড্রাইভার খাবার ফেলে দিলে গাড়ির পিছনকে ধাওয়া করে সেই ড্রাইভারের কাছ থেকে ওর টাকা চায়। কারণ সত্যি কথা বলা বা সততার পথে চলাটাই ওর প্যাশন। আর ও নিজের কখনোই ক্ষতি করে না, অন্যায় কোনো কাজকে সাপোর্ট করে না। তো ওই ড্রাইভারের পিছন ধাওয়া করে সেই ড্রাইভারকে বলে, তুমি আমার খাবার নষ্ট করলে কেন, তোমাকে এবার টাকা দিতেই হবে। এরপরও টাকা ফেরত নিয়ে চলে আসে। ওর ভাইয়ের সাথে দেখা করে, ভাইয়ের নাম তাইজিন। আমাদের গল্পের হিরো হচ্ছে তাইজাং। তাইজাং আর তাইজিং দুই ভাইয়ে বেশ ভালোই ছিল। ওদের মা মারা গেছে, ওদের মায়ের স্টোর গাছ দেখভাল করা, এটা নিয়ে তাইজাং কিন্তু খুবই মজাতে ছিল। আর নিজের এই ডেলিভারির কাজ আর ভাইকে পড়াশোনা করিয়ে মানুষের মতন মানুষ করাই ওর জীবনের যেন একমাত্র লক্ষ্য। তাইজাংয়ের কিন্তু একটা মিষ্টি গার্লফ্রেন্ডও আছে, গার্লফ্রেন্ডের নাম সুজি। এরপর দেখতে পাই ও নিজের গাছপত্র এইসব নিয়ে প্রচুর ব্যস্ত। বন্ধু বান্ধব এসব নিয়ে ওর জীবনটা বেশ ভালোই কাটছিল। সেদিন রাত্রিরে বন্ধুরা আর ওর গার্লফ্রেন্ড সুজি সকলে মিলে পার্টি করে। পার্টি শেষে বন্ধুরা ফিরে যায়, আর সুজি ওর হাত ধরে বলে, চলো আমরা ওপরে যাই, কিছুক্ষণ আমরা সুন্দর টাইম স্পেন্ড করি। এরপর দুজনে মিলে ক্লোজ চলে আসে, আর দুজনের মধ্যে রোমান্টিক মুহূর্তের সৃষ্টি হয়। সকালবেলা ঘড়ির অ্যালার্ম বাজে, ঘুম থেকে উঠে তাইজাং কাজে যাওয়ার জন্য প্রিপেয়ার হয়, আর নিজের সমস্ত জিনিসপত্র ফেলে দিয়ে কাজে চলে যায়। ও যখন দেখতে পায় একটা ব্যালকনির মধ্যে একটা গাছ মরে যাচ্ছে, সেটাকেও ঠিক করার চেষ্টা করে। একটা বুড়ি ওর কাছে হেল্প চায়, আরে আমার ব্যাগটা একটু ওপরে দিয়ে আসবে, তাইজাং সেটাও করে। এরপর ও প্রোডাক্ট ডেলিভারি করার জন্য একটা জায়গায় নিজে বসে এখানে সন্ধ্যের টিফিন খাচ্ছিল। ঠিক তখনই একটা ফোনে রিং হতে শুরু করে। ফোনের যে ওনার, সে বলে, আমি ফোনটা হারিয়ে ফেলেছি, তোমাকে একটা অ্যাড্রেস দিচ্ছি, তুমি ওইখানে আমার ফোনটা একটু পৌঁছে দাও। তাইজাং কথা মতন ফোনে কথা বলতে বলতে একটা টানেলের ভেতর ঢুকে যায়। সেখানে গিয়ে ওকে যে ফোনের মালিক, সে বলে, আমি সামনে আসতে পারবো না, ওখানে টাকা রাখা রয়েছে, তুমি টাকাটা নাও আর আমার ফোনটা রেখে চলে যাও। আর তখনই সামনে থেকে একটা বিশাল বড় ট্রাক পাস করে। এরপর গাড়ি নিয়েও ফিরে আসে। এরপর নিজের কাজকর্ম করে। সেদিন ওর মায়ের মৃত্যুবার্ষিকী। দুই ভাই মিলে নিজের মায়ের মৃত্যুবার্ষিকী পালনও করে। ভাই বলে, তুই ভেবেছিলিস যে আমি আসবো না, সবকিছু কি তুই একাই করবি, দে আমাকেও তোর খাবারগুলো শেয়ার কর। তারপর হঠাৎ করে ঝমঝম করে বৃষ্টি পড়তে শুরু করে। আর এসবের মাঝেও নিজের গাছ নিয়ে খুব হ্যাপি ছিল, কারণ বাইরে বৃষ্টি পড়ছিল। এর মাঝে হঠাৎই একটা অদ্ভুত সিচুয়েশনের সৃষ্টি হয়। ওকে পুলিশ অ্যারেস্ট করে, আর চারিদিকে নিউজ ছড়াতে শুরু করে যে একটি মেয়েকে রেপ করে খুন করা হয়েছে। আর সেই ঘটনায় নাকি মূল অভিযুক্ত তাইজাং। তাইজাং জানায় যে ও এই ধরনের কোনো কাজ করেনি, কিন্তু ঘটনার মধ্যে এমনভাবে ওর বিরুদ্ধে প্রমাণগুলো গেছে, ও নিজেকে কিভাবে নির্দোষ প্রমাণ করবে সেটাই বুঝতে পারে না। ও এটাই ভাবে, ঘটনার দিন রাত্রিরে তো ওর গার্লফ্রেন্ডের সাথে ছিল, ওর গার্লফ্রেন্ড, ওর বন্ধু বান্ধব সকলে ওর সাথে দেখা করবে, এটাই ও আশা করে। এরপর নিউজের খবর দেখে সুজি মানসিকভাবে ভেঙে পড়ে, কিন্তু ঠিক করে উকিল জোগাড় করে নিজের বয়ফ্রেন্ডকে ছাড়াবে। এই কাজে তাইজাংয়ের বন্ধুরা, তাইজানের ভাই সকলে মিলে ওর হেল্পও করে। সুজি এসে কান্নাকাটি করে। তাইজাং বলে, তুমি ভালো মতনই জানো আমি তোমার সঙ্গে ছিলাম, আমি এই কাজটা করিনি, আমি কি করে এটা করতে পারি বলো। এরপর সুজি কান্নাকাটি করে আর বিভিন্ন এভিডেন্স জোগাড় করার চেষ্টা করে। ওর ভাইও বলে, হ্যাঁ আমিও সেটা করব, এটাই প্রুফ করব যে সেদিন রাত্রিরেও আমার সাথে ছিল, তাহলে ওই মেয়েটিকে খুন করলো কখন। সমস্ত প্রমাণের ভিত্তিতে ও সমস্ত কিছু বলতে শুরু করে, আর সেই অনুযায়ী ওর ভাই আর ওর গার্লফ্রেন্ড সুজি আর ওর তিন বন্ধু সকলে মিলে প্রমাণ জোগাড় করে, ওদের উকিলকে সাহায্য করে। ওরা সকলে ভাবে এই কেসটা ওরা কোনোভাবেই হোক জিতে যাবে, তাইজাংকে ওরা নির্দোষ প্রমাণ করেই ছাড়বে। তাইজাংকে বলে, তুমি চিন্তা করো না। কিন্তু কোর্টে যখন একের পর এক ওর বিরুদ্ধে প্রমাণ এখানে পেশ করা হয়, তখন কিন্তু মানসিকভাবে তাইজাং ভেঙে পড়ে। ও বলে, না আমি এরকম কিছু তো করিনি। এবার ঘটনাগুলো খুব সুন্দরভাবে সাজানো হয়। ও যে ভিআইপিটা একটা বয়স্ক মহিলাকে হেল্প করেছিল, সেই ভিআইপির মধ্যেই মৃতদেহটা পাওয়া গেছে। প্লাস ও আগের দিন রাত্রি নিজের গার্লফ্রেন্ডের সাথে ইন্টিমেট হওয়ার সময় যে প্রোটেকশন জিনিসটা ইউজ করেছিল, সেটাও কিন্তু ইউজ করা হয়েছে এই ঘটনাতে।
তো এই সমস্ত কিছু ঘটনা ও মাথার মধ্যে দুয়ে দুয়ে চার করতে পারলো, তখন ওই মুহূর্তে ওর করার কিচ্ছু ছিল না। ঘটনা ওর হাতের নাগালের বাইরে চলে গেছে। পুলিশ থেকে থানা, কোর্ট কাছারি সমস্ত কিছু প্রমাণ ওর বিরুদ্ধে কথা বলছে। ওর সত্যি এই মুহূর্তে করার কিচ্ছু নেই। তাই ও চুপচাপ নিস্তব্ধভাবে সবটাকে মেনে নেয়। আর ও বুঝতে পারে না যে ওর সত্যিই কি করা উচিত। এরপর কোর্টের সকলের সামনে বলে আমি নির্দোষ, কিন্তু কোর্ট ওকে অপরাধী হিসাবে বলে দেয়। আর সুজি এই সমস্ত কথা শোনার পর বলে যে আমি জানি না, সমস্ত প্রমাণ তোমার বিরুদ্ধে গেল, এই সম্পর্ক আমি আর রাখতে পারবো না, আমার মনে হয় তুমি সত্যিই দোষী। বলে সুজি কাঁদতে কাঁদতে হাত থেকে নিজের ব্রেসলেটটা খুলে দেয় আর বলে, তুমি ওই ঘটনায় ছিলে কি ছিলে না জানি না, তবে আমি তোমার জন্য অনেক অপেক্ষা করেছি বলে আজ হয়তো আমাকে এই ফল পেতে হলো। বলে হাতের ব্রেসলেটটা ওকে ফেরত দিয়ে চলে যায়। এরপর ওকে জেলে নিয়ে যাওয়া হয়। এখান থেকেই শুরু হয় ওর নরক জীবনযাত্রা। জেলে ঢোকার সময় তাকজাং ফিল করে যে এখানে প্রচুর বড় বড় মস্তানরা রয়েছে। ওর যে সামনাসামনি কি হতে চলেছে ও নিজেও সেটা জানে না। এরপর ওদেরকে টানে হিঁচড়ে যেখানে স্নান করানো হয়, বিভিন্ন টেস্টিং যা যা কিছু হয় সমস্ত প্রসেস হতে থাকে। এরই মাঝে একজন উকিল ওর সাথে দেখা করতে আসে। বলে যে আমি তোমাকে এখানে হেল্প করতে এসেছি, তুমি বলো তোমার সাথে কি হয়েছিল, আমি তোমাকে কোঅপারেট করব। তুমি কি জানো? এরপর এক্সিবিশনের সিন অনুযায়ী বলে ওই ঘটনাগুলোর সময় আমি ছিলাম না আর আমি এসবের মধ্যে নেইও। তখন বলে তোমার কেসটা তো তোমার এগেনস্টে চলে গেছে, ঠিক আছে তাও তুমি আমার কার্ডটা রাখো, তারপর আমি দেখছি। এদিকে জেলের মধ্যে জেলের খতরনাক কয়েদি ডিঅক্সু ওকে অত্যাচার করা শুরু করে। যেটা ও বাকি কয়েদিদের সাথে করে থাকে সেটা ও এখানে তাইজাংয়ের সাথেও করতে শুরু করে। ওকে মার ধর টর্চার করা এইসব। তো এসবের মধ্যে ওই লয়ারটার কার্ডটাই বারবার দেখতে থাকে, ভাবে যে হয়তো ওই লোকটাই আমাকে হেল্প করতে পারে। এরপরও মনমরা হয়ে যায়। জেলের বাকি কয়েদিরা বলে যে ওই লোকটা এখানে তোমাকে কোনোভাবেই হেল্প করবে না, তুমি ভুল ভাবছো। এরপর ওকে টানতে টানতে বাথরুমে নিয়ে যাওয়া হয়। সেখানে গিয়ে ওকে বিচ্ছিরিভাবে মারধর করা হয়। এরই মাঝে খবর আসে ওর ভাই নাকি সুইসাইড করেছে। এই খবরটা তাইজাংকে আরও ভেঙে দেয়। লাইভ স্ট্রিমিং চলতে চলতে দেখানো হয় ওর ভাই গলায় দড়ি দিয়ে মারা গেছে। এরপর ও নিজেকে নিজে আত্মহত্যা করার চেষ্টা করে। ওর ভাইয়ের কথা ভাবে, স্বপ্নে ভাবে যে ওর ভাই বলছে দাদা চল আমি তোর সাথে খাবো, কিন্তু তুই এরকমটা কি করে করলি, একটা মেয়েকে রেপ করলি, কেন করলি, তুই আমার জীবনটাকে শেষ করে দিলি। এরকম ঘটনা ভাবতে ভাবতে ওর জ্ঞান ফিরে আসে। তখন জ্ঞান আসে তখনও হাসপাতালে। আর সেখানে হাসপাতাল অবধি ওকে পৌঁছে নিয়ে যায় ইয়ংসিক বলে আরেকজন কয়েদি। সে কিন্তু এই জেলের ফাদার, মানে অ্যাকচুয়ালি এদের মানসিক পরিচর্যার কাজটা এই ভদ্রলোকই করে থাকেন। তো ওকে ভালোবেসে একটা কেক দেয় খেতে, কিন্তু তাইজাংয়ের মানসিক অবস্থা এমনই থাকে, কেক কি ও পুরো শক্ত পাথর হয়ে যায়। তখন ওকে ইয়ংসিক অনেক বোঝাবার চেষ্টা করে, কিছু মাস আগে আমিও এরকম ছিলাম, এরকমই ভাবতাম, এরকম ভেবো না, নিজেকে কষ্ট যদি থেকে থাকে মনের কাছে প্রকাশ করো। এরপর ওকে প্রত্যেক দিন জেলের খতরনাক কয়েদি ডিঅক্সু মারধর করে। আর ওই মারধর খেয়েও নিজেকে প্রিপেয়ার করে যেন নিজের কষ্টের জবাবও দিতে পারে। এভাবে আস্তে আস্তে অনেকগুলো দিন চলে যায়। তারপর সকাল হয়। জেলের মধ্যেও নিজের গাছের পরিচর্যার কাজ শুরু করে আর মানসিকভাবে অনেকটাই কিন্তু প্রস্তুত হয়ে যায়। জেলের মধ্যে ইয়ংসিক ওকে অনেকটাই হেল্প করে। এরপর ও এখানে ঘটনায় অন্য কিছু দেখানো হয়। হ্যাঁ, এই লোকটাই হচ্ছে গল্পের মূল মাস্টার মাইন্ড। তারপরে জেলের সমস্ত পুলিশরা কিন্তু ওর সাথে ভালো বিহেভিয়ার শুরু করে, কারণ জেলের মধ্যে বাকি কয়েদিদের থেকেও একদম আলাদা ছিল। গাছ লাগানো, নিজের কাজ নিজে করা এসবের মধ্যে ব্যস্ত ছিল। এরই মাঝে হঠাৎ খবর আসে ইয়ংসিক জেল থেকে ছাড়া পেতে চলেছে, তাই ও আজকে সকলকে কেক খাওয়াচ্ছে। কথাটা শোনা মাত্র তাইজাংয়ের দু চোখের পাতা ভিজে যায়, কারণ এই জেলের মধ্যে আপন বলতে একমাত্র ইয়ংসিকই ছিল, ওর খারাপ সময়ে পাশে থেকেছে। এরপর ইয়ংসিক গল্প করতে করতে চলে যায় আর বলে, তুমি সাবধানে থেকো, তোমাকে বাঁচতে হবে, তুমি কখনোই কোনো পরিস্থিতিতে ভেঙে পড়বে না। এই বলে নিজের হাতের ব্রেসলেটটা ওকে দিয়ে যায়। আর এখানে চোখের জলে ইয়ংসিক ওকে বিদায় জানায়। ও বুঝতে পারে এরপর জেলের মধ্যে ওর সময় আরও কঠিন হতে চলেছে। এরপর ও এখানে ইয়ংসিকের ফাদারের জায়গায় নিজের পজিশন পায়। এরই মাঝে একটা ছেলেকে দেখতে পায় যাকে ওই একইভাবে ডিঅক্সুরা টর্চার করে। ছেলেটাও নিজেকে শেষ করে দিতে চায়। এবার ছেলেটার সাথেও কথা বলে। ওর সাথে যা যা ঘটেছিল, মানে ওকে যেভাবে ফাঁসানো হয়েছিল ঠিক একই রকমভাবে ছেলেটাকেও ফাঁসানো হয়েছে। ফোন করা থেকে শুরু করে জেলের ওই যে মানে লয়ারটা এসেছিল ওকে হেল্প করার কথা বলেছিল, ইভেন এভরিথিং, ইভেন ওরও মা ছিল একমাত্র, তা সেও নাকি সুইসাইড করেছে। তো ঘটনাও দুয়ে দুয়ে চার করে ফেলে। বুঝতে পারে যে ওকে যে
ফাঁসিয়েছে তারা অনেক বড় মাথা। এই ছেলেটা জেলের মধ্যে মারা যায়, হয়তো নিজেই সুইসাইড করে বা ওকে মেরে ফেলা হয়। পরের দিন ওই লয়ারটা আসে, লয়ারটাকে বলে তুমি আমাকে অ্যাকচুয়ালি হেল্প করতে চাও না এখানে ইনফরমেশন গ্যাদার করতে এসেছো? লয়ার প্রথমে ভয়েস রেকর্ডার অন রাখলো, পরে বিচ্ছিরি রকম খতরনাক হাসি এসে বলে তুমি কি করবে? তুমি নির্দোষ, তুমি এটা কোনোদিন প্রুফ করতে পারবে না। তোমার ভাইকে আমি মেরেছি, তোমার ভাইকে মেরে ফেলা হয়েছে, তুমি যা করতে পারো করে নিও, তুমি জেল থেকে কোনোদিনই বেরোতে পারবে না। আর খক খক করে হেসে বলে এবার তুমি কি করবে? রাগের মাথায় তাইজাং ওকে মারতে যায়, পুলিশরা ওকে চেপে সরিয়ে দেয়। ওই লয়ার ফোনে কারোর সাথে কথা বলতে বলতে বলে আমাদের খুব কেয়ারফুল হতে হবে। এরপর ও বাইরে চলে যায়। এরপর ফাদার ওকে বলে কি হয়েছে? এরপরও এখান থেকে পেরেক বার করে আর আস্তে আস্তে ঘটনা সাজাতে শুরু করে। পরের ঘটনায় আমরা একজনকে দেখতে পাই যে এখানে মূর্তি বানাতো আর মানুষকে খুব সুন্দরভাবে নিয়ন্ত্রণ করতে পারতো। একজন লোককেও বাধ্য করে অকশানে প্রচুর প্রচুর কোটি কোটি টাকা দিয়ে ওর মূর্তিটা কিনে নিতে। লোকটা কিনতে না চাইলেও এই যে ছেলেটাকে আমরা দেখতে পাই, কালো ড্রেস পরা অল্প বয়সী ছেলে, এই হচ্ছে আমাদের গল্পের মূল মাস্টার মাইন্ড, যার নাম হচ্ছে ইয়োহান। ইয়োহান এখানে সমস্ত কিছুকে কন্ট্রোল করে আর সমস্ত মানুষকে নিজের হাতে নাচাতে ও পছন্দ করে। এটাই অ্যাকচুয়ালি ওর অভ্যেস। তো ওকে দেখি ও কার রেসিং করতে খুব পছন্দ করতো। তো খুব স্পিডে গাড়ি চালিয়েও কোথাও একটা যায়, যেখানে দেখি খুব সিক্রেট এই জায়গাটা, যে সমস্ত জেলের কয়েদি মারা গেছে তাদের মৃত্যুটাকে নিয়েও যেন রহস্যের মধ্যে রইতো। তো ওই লয়ারের সাথে সেদিন ওই ফোনে কথা বলেছিল। এর পরের ঘটনায় দেখতে পাই একজন ক্লিনারকে, যে সমস্ত লোকেদেরকে খুনটুন করতো আর পুরো ঘটনাটাকে নিজের হাতে কন্ট্রোল করতো। এরপর জেলের মধ্যে তাইজাংয়ের সাথে আবারও মারামারির দৃশ্য দেখতে পাই। ডিওক্সু কোনোভাবেই তাইজাংকে যেন ছাড়তে চায় না, তাইজাংয়ের ওপর যেন একটা চাপা রাগ। এর পরের সিনে আমরা একটা মেয়েকে দেখতে পাই। ইউনবি হচ্ছে জেলের ইয়ংসুক বুড়ো ফাদারের কয়েদির মেয়ে। তোর মেয়ে বারবার আসে, বাবাকে অত্যাচার করে টাকা পয়সা চুরি করে ওখান থেকে চলে যায়, বাবার সাথে ওর শুধুমাত্র টাকাই সম্পর্ক। তো এরপর আরেকজন ফাদার এসে বই দিয়ে যায় আর বলে তাইজাং এই বইটা দিয়েছে। এরপর বুঝতে পারে তাইজাং ভালো নেই, ও জেলের মধ্যে কষ্টে রয়েছে। এরপর জেলের বাকি কয়েদিরা সকলে হাসি মজা করতে থাকে, কারণ তাইজাং ডিওক্সুকে সেদিন হারিয়ে দিয়েছিল আর ডিওক্সু নিজের হারটা মেনে নিতে পারে না। জেলের মধ্যে নতুন আরেকজন কয়েদি চলে আসে, ডিওক্সু তার সাথে হাত মেলায় আর বলে আমার সাথে হাত মেলাও। এরপর জেলের যে সুপারিনটেন্ডেন্ট ছিল সেও ডিওক্সুকে কোনো না কোনোভাবে কন্ট্রোল করতো আর ডিওক্সুকে বলে তোমাকে ভালো মতন তাইজাংয়ের ওপর নজর রাখতে হবে, ওকে ইনডিরেক্টলি মেরে ফেলতে হবে, এরকম কিছু। এরপর ইয়ংসিক ওর সাথে দেখা করতে আসে। ইয়ংসিক বলে আমি তোমাকে আমার হাতের ব্রেসলেটটা দিচ্ছি, তোমাকে আমি প্রোটেক্ট করতে চাই, তুমি কিন্তু কোনোভাবেই হেরে যেতে পারো না। এদিকে আমরা দেখতে থাকি যে জেলের সমস্ত কয়েদিরা একদিকে আর তাইজাং একদিকে, ম্যাক্সিমাম জন যারা মারামারি করতো। তাইজাং বুঝতে পারে ওকে নিজেকে নির্দোষ প্রমাণ করতে গেলে এই জেল থেকে বেরোতে হবে, তাই ও ম্যাপিং করতে থাকে এই জেল থেকে কিভাবে পালাবে সেটার। এদিকে জেলে নতুন একটা ছেলে আসে যাকে ওকে মারতে পাঠানো হয়, কিন্তু সেই ছেলেটা ওকে মারতে পারে না, বরং ছেলেটার সাথে মারামারি করে ও ছেলেটাকে হারিয়ে দেয়। এটা দেখার পর ডিওক্সু আরও ওর ওপর রেগে যায়, বলে তোকে আমি দেখে নেবো, তুই জেলে আমার ভয়ভীতি সকলের মন থেকে মুছে দিচ্ছিস, তোকে আমি ছাড়বো না। ডিওক্সু আর তাইজাংয়ের মধ্যে ওই খাবার জায়গাতে আবারও মারামারি হয়ে যায়। এখানে তাইজাংকে হারাতে পারে না, তবে হ্যাঁ তাইজাংকে একজন পুলিশ অফিসার অলওয়েজ হেল্প করতো। এই পুলিশ অফিসারটা যে বলে তুমি তো এরকম নও, তুমি এরকম কেন করছো, তোমাকে আমি একটা কথা বলি, এই গাছটা মরে যাচ্ছে, তুমি ওকে বাঁচাও, তোমার হাতে জাদু আছে। এরপরও গাছটাকে বাঁচাবার মাধ্যমে নিজের প্ল্যান রেডি করে। এরপর ওই ছেলেটার সাথে ওর বন্ধুত্ব হয়ে যায় যে ওকে প্রথমে মারতে গেছিল। আর ওদের এখানে জেলের মধ্যে শুধুমাত্র কয়েদি হিসেবে থাকা নয়, বিভিন্ন ধরনের কাজ শেখানো, ট্রেনিং এসব হতো। এরই মাধ্যমে ও পুরনো নতুন চাবি থেকে ডুপ্লিকেট চাবি বানাবার চেষ্টা করে। এদিকে আমরা জেলের মধ্যে দেখি সেই ক্লিনার লোকটাকে, যে এখানে ডাক্তার সেজে অ্যাকচুয়ালি তাইজাংকে মারতে চলে আসে। কয়েদি নাম্বার 2802 কেই মারাই ওর মেন উদ্দেশ্য। তো সেদিন জেলের সুপারিনটেন্ডেন্ট পুলিশ একজন অফিসারের গাড়ি সারাতে বলে তাইজাংকে। তাইজাং এখানে সুযোগ বুঝে লোহার পাত কেটে ডুপ্লিকেট চাবি বানিয়ে নেয়। সেই পুলিশ অফিসার নিজের টিফিন খাবার খেয়ে তাড়াতাড়ি করে ওখান থেকে চলে যায়।
তারপর ওর কিছু একটা সন্দেহ হয়। তাইজাংয়ের ততক্ষণে চাবি বানানো হয়ে গেছে। ওই পুলিশ অফিসার ওকে এসে বলে, তুমি কি করছিলে? বলে, আমি গাড়ির তোমার এখানে কিছু ডিসপুট ছিল, সেগুলো ঠিক করছিলাম। এরপর ওকে সার্চ করে, তো সেখানে ওর কিছু পায় না। এরপর খাবারের প্যাকেটটা ওকে গিফট হিসাবে দেয়, বলে তোমার জন্য বার্গার এনেছি, এটা তুমি খাও। এরপর জেলের বাকি কয়েদিরা ওকে আবারও ডিস্টার্ব করতে গেলে ও নিজের এমন একটা কুল অ্যাটিটিউড দেখায় যেটাতে কেউ ওর সাথে আর ভিড়তে আসে না। সকলে চুপচাপ বলে এর মধ্যে দম আছে বলে চলে যায়। এরপর তাইজাং বার্গার খেতে খেতে ভাবে, যাক, আমি প্রথম স্টেপ পাশ করে গেছি। ওই ইয়ংসিককে সেদিনই জানিয়ে দেয়, তুমি আমাকে নিতে আসবে, আমি জেল থেকে পালাতে চাই। এরপর পুলিশ অফিসার এসে বলে, তোমাকে ইঞ্জেকশন নিতে হবে। এখানে জেলের সমস্ত কয়েদিকেই অ্যান্টিভাইরাসের ইঞ্জেকশন দেওয়া হয়ে গেছে, শুধুমাত্র তুমিই বাকি ছিলে। জেলের যারা পুলিশ সুপারিনটেন্ডেন্ট ছিল তাদের মধ্যে একজন খতরনাক কয়েদি বলে, তোমাকে আমার বেশ ভালো লেগেছে, তুমি আমার সাইটে হবে? তখন বলে না। তারপর ওদের দুজনকে লড়তে বলে। ওরা এক নিমেষে লড়াই শেষ করে নিজের রুমে চলে আসে। এদিকে ওই ক্লিনার রূপী ডাক্তারটা ওকে ইঞ্জেকশন পুশ করে। এই ইঞ্জেকশনটার মধ্যে যে কি ছিল কেউ জানে না। বিষয়টা বিশালই খতরনাক একটা নজর দিয়ে দুজনকে দেখছিল। এরপরও সঙ্গে সঙ্গে মেসেজ সেন্ড করে দেয় যে আমার ওষুধ দেওয়া হয়ে গেছে। 3:30 বাজে সকলকে জেলের মধ্যে ভরে দেওয়া হয়। এরপর তাইজাং নিজের প্ল্যান অনুযায়ী পালাবার প্ল্যান শুরু করে। প্রত্যেক দিনও এটাই ফলো করতো যে 3:30-র সময় মোটামুটি সকলে ব্যস্ত থাকতো। তাই ক্লিনিংয়ের এখানে বাহানা করে ও নিজের পালানোর প্ল্যানটা করে। এদিকে সেদিন ওই ইয়ংসিককে দাঁড়িয়ে থাকতে বলেছিল, ও সেদিন পালাবে। তার জন্য ওর এখানে যা প্ল্যান করেছিল সেই অনুযায়ী পাইপ দিয়ে ও বেয়ে উঠে পড়ে উপরে। ভেন্টিলেটরের ওপর থেকে পালাবার পথ খোঁজে। ইয়ংসিক তছনছ করছিল, কেন আসছে না। এরই মাঝে হঠাৎ করে পুলিশের গাড়ি চলে আসে। ইয়ংসিককে দেখে বলে, আরে তুমি এখানে কি করছো? এর মাঝে ভেন্টিলেটরের ওপর দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎই ও বুঝতে পারে যে ও ঠিকঠাক পথেই যাচ্ছে। এটা সেই পুলিশ অফিসার যার সাথে ওদের রিলেশন ভালো ছিল। এরপর ও খুব সুন্দরভাবে বাইরে অবধি চলে আসে। আর সেখানে আসার পর হঠাৎ করেই ওর দৃষ্টি ঝাপসা হতে শুরু করে। বিকেল 3:53 হয়ে গেছে। এরপর হঠাৎ করে একটা মহিলার খাবারের প্যাকেটটাও ছিঁড়ে ফেলে দেয়, যে কারণে সকলে ডিস্ট্র্যাক্ট হয়ে যায়। আর ও নিজে অজ্ঞান হয়ে রাস্তার মধ্যে পড়ে যায়। পালাবার আগেই সব কিছু ভেস্তে যায়। এর পরের সিনে আমরা আবারও ওই বদমাইশ ইয়োহানকে দেখতে পাই। ইয়োহান এখানে রেসের গাড়ি কিনতে এসেছে, আর এইসব নিয়ে ওর প্রচুর প্যাশন ছিল। গাড়ি, ক্যাসেল, কাজের লোক, নিজের সেক্রেটারিকে দিয়ে ওর সব কিছু করাতো। ওর মেন নেশা হচ্ছে এই মানুষকে দিয়ে রেস খেলানো, মানুষের জীবন নিয়ে খেলা। এরপরও পুলিশ সুপারিনটেন্ডেন্টের সাথে দেখা করতে আসে। একটা মিটিং বলে, আমার এখানে জেলের কিছু কয়েদি লাগবে, তার জন্য তুমি প্রচুর প্রচুর টাকা, গয়না, সোনা যা চাও তাই পেয়ে যাবে। এরপর সোনার কিছু বাট ওর মুখের সামনে রেখে বলে, বুঝে গেছো তো তাহলে কি করতে হবে। এরপর প্ল্যান মাফিক সমস্ত কয়েদিদের এখানে খোঁজ নেওয়া হয়। তার পরের সিনে আমরা দেখতে পাই যে এখানে নিজের যখন জ্ঞান ফেরে তাইজাং দেখে যে ও হাসপাতালের বেডে। ও বুঝতে পারে ও পালাতে ব্যর্থ হয়েছে, তাই ওর নিজের খুব খারাপ লাগে। পুলিশ বলে, তোমাকে এই জায়গায় দেখে আমার খারাপ লাগলো। আরেকটা জিনিস, তোমাকে বিষ মেশানো হয়েছিল, ইঁদুর মারার বিষ, তুমি ভাগ্যক্রমে বেঁচে গেছো। এরপর ওকে নিয়ে আসা হয়। জেলের বাকি কয়েদিরা বুঝতে পারে তাইজাংয়ের সাথে কিছু একটা হয়েছে, যার জন্য হাসপাতালে রয়েছে। ওরা সেটা নিয়ে হাসাহাসি করতে থাকে আর বলে, এই ছেলেটার মধ্যে সত্যি কিছু রহস্য আছে। এদিকে দিউকসু মারামারি করার জন্য ওকে আলাদা করে জেলে রাখা হয়েছিল। পুলিশ সুপারিনটেন্ডেন্ট ওর সাথে দেখা করে বলে, তোমাকে একটা কাজ দিলাম, সেটা কিন্তু করতেই হবে। ওদের প্ল্যান হচ্ছে তাইজাংকে মেরে ফেলা। তাইজাংকে মেরে ফেলাই মূল লক্ষ্য। তাইজাংকে মারার জন্য ওরা হাসপাতালে চলে যায় সকলে মিলে দল বেঁধে। কিন্তু যে পুলিশ অফিসারটা তাইজাংকে ভালোবাসতো সে ওকে বাঁচাবার চেষ্টা করে, তাই জন্য জেলের মধ্যে হর্ন বাজিয়ে দেয় আর সকল পুলিশরা চলে আসে ওকে বাঁচাবার জন্য। কিন্তু সেই মুহূর্তে জেলের মধ্যে একটা অদ্ভুত বিচ্ছিরি অবস্থা তৈরি হয়। তাইজাংকে ছুরিও মেরে দেয়। তাইজাংয়ের সাথে এখানে ডিঅক্সুর বিচ্ছিরি মারামারি হয়। ডিঅক্সু কোনোভাবেই তাইজাংকে মন থেকে ক্ষমা করতে পারে না, যেহেতু জেলের মধ্যে ওর এখানে যে ভয়টা লোকের মনে কাজ করতো সেটা তাইজাংয়ের জন্য শেষ হয়ে যাচ্ছে। এরপর ওর জ্ঞান হারাবার মুহূর্তে ওর ভাইয়ের মুখটা আবারও মনে পড়ে, আর তখন ওর আবারও জ্ঞান ফিরে আসে। জেলের বাকি সকল কয়েদিদের মুখে কালো কাপড় পরিয়ে একটা জায়গায় নিয়ে যাওয়া হয়। সেটা যে কোথায় এটা কেউ জানে না। এখানে খেলা আসল ইয়োহানের হাতে। ইয়োহান ওদেরকে নিয়ে একটা জায়গায় আসে।
সেখানে ওদেরকে সাদা কাপড় পরিয়ে দেওয়া হয় আর বলা হয় যে তোমাদেরকে একটা গেমের মধ্যে আনা হলো। এরপর 5 বছর আগের একটা সিন দেখানো হয়। 5 বছর আগে ইয়োহানের একজন সঙ্গী একটা মেয়েকে খুন করে দেয়, আর সেই খুনটাকে ঢাকবার জন্য ইয়োহানকে ইউজ করা হয়। ওরা মিটিং করে আর ইয়োহানের সাথে খুবই ভালো রিলেশন ছিল। ইয়োহান এতটাই এগ্রেসিভ ছিল, ওর দিকে কেউ আঙুল তুলে কথা বললে সেটাও একদমই মেনে নিতে পারতো না। প্রচণ্ডই চালাক আর প্রচুর ইগোয়েস্টিক ছিল। এরপর ও নিজের মিটিংয়ে ব্যস্ত হয়ে যায়। যে ওর দিকে আঙুল তুলে কথা বলেছিল সেই আঙুলটা নিয়েও প্রচুর অবসেসড হয়ে যায়। এরপর যখন মিটিং শেষে ও ফিরছিল, ওই লোকটার হাতের আঙুল ও গাড়ির দরজায় আটকি আঙুল কেটে নেয় আর সেই আঙুলটা দিয়ে নিজের মূর্তির মধ্যে বসিয়ে দেয়। এক প্রকার সাইকো এরা। তারপর নিজের সেক্রেটারিকে বলে, দেখো আমার মূর্তিটা এতক্ষণে জীবন পেল। এরপর নিজের সিক্রেট রুমে চলে যায়, যেখানে ও সব ভয়ঙ্কর মূর্তিগুলো বানিয়ে রাখতো। এরপর ও নিজের এখানে সেন্টারে বসে পড়ে, যেখানে ওর এক হাতের তুড়িতে সমস্ত ক্যামেরা কাজ করত। তো ওর যে সঙ্গী, সে যে খুনটা করেছিল, যা যা তথ্য ফেলে রেখেছিল সেগুলো ও বাঁচাবার চেষ্টা করে, সমস্ত কিছু ডিলিট করার চেষ্টা করে। এটা খোঁজে যে কাকে ও এই মুহূর্তে ফাঁসাবে, আর সেই মুহূর্তেই তাইজাংয়ের মুখটাও ক্যামেরায় দেখতে পায়। এরপর তাইজাংকে ফলো করা শুরু করে, আর তাইজাংকে কিভাবে ফাঁসাবে তার প্ল্যান সেদিনই শুরু হয়। তাইজাংয়ের ঘটনার এখানে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ওর বাড়ি থেকে ওর গ্লাভস চুরি করা হয় ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার জন্য। তারপর ওর গার্লফ্রেন্ডের সাথে যে ইন্টিমেট হয়েছিল সেই প্রোটেকশন জিনিসটা নেওয়া হয় সেখান থেকে, যেখান থেকে ওর স্পামটা কালেক্ট করে মেয়েটার শরীরে ভরে দেওয়া হয়েছিল, সেটা থেকে প্রুফ করতে পারে যে এই ঘটনায় কোনোভাবে তাইজাং জড়িত ছিল, তাইজানই খুনটা করেছে। এই পুরো ঘটনার মাস্টার মাইন্ড হচ্ছে ইয়োহান, যে নিজের সঙ্গীকে বাঁচাবার জন্য এসব করেছে। ওরা এগুলোই করে থাকে, নিরীহ মানুষদের এভাবে ফাঁসিয়ে দেয়। তার পরের সিনে আমরা এখানে দেখতে পাই ইয়োহান এখানে একটা রেসের মাঠে দাঁড়িয়ে রয়েছে। এদিকে 5 বছর পরের ঘটনা আবার ফিরে আসি, সেখানে জেলের কয়েদিদের ওর বাড়িতে মানে ওর আড্ডায় নিয়ে আসা হয়। পর সকলের মুখ থেকে ওই কালো কাপড়টা সরিয়ে দেওয়া হয়, সকলের হাত পা বেঁধে আনা হয়। এরা কোথায় এসেছে, কি করতে এসেছে কিছুই জানে না, শুধু চোখের সামনে একটা লাইটিং চলতে থাকে আর সেই ঘরটা সুন্দর পার্টির মহলে সাজানো আর প্রচুর লোভনীয় খাবার দাবারে ভর্তি। স্বাভাবিকভাবে এরা জেলের কয়েদি, ভালো মন্দ খাবার খেতে পায় না, তাই এসব দেখে লোভে পড়ে প্রচুর খাবার খেতে থাকে। এরই মাঝে যে খতরনাক কিছু কয়েদি ছিল তারা উপরে লক্ষ্য করতে থাকে যে সেখানে একজনকে ওদের ফলো করছে। এরা সকলে বুঝতে পারে না আমাদের সাথে এটা কি করা হচ্ছে। এরপর ওদের কিছু ড্রেস দেওয়া হয়, ওরা নিজেদের একটা করে খুপড়ির মতন ঘরে চলে আসে, যে ঘরটা ওদের থাকার বন্দোবস্ত করা হয়। তাইজাং কোনো খাবারই খায়নি আর কিছুই করেনি। এরপর ও চারিদিকে নজর রাখতে থাকে, ও ভাবতে থাকে কি করে ওখান থেকে পালাবো। ও পালাবার পথ খুঁজে যেভাবেই হোক পাঁচিল টপকে এদিক ওদিক ছটফট করে নিজে পালাবার পথ খোঁজে, আর যেভাবেই হোক পালাতে যায়, কিন্তু বেচারা ধরা পড়ে যায় আর পরে তো পরে ইয়োহানের কাছে। তারপর ওর দিকে চারিদিকে বন্দুক তাক করে রাখা হয়, বলে তোমার জন্য একটা খুব সুন্দর খেলা অপেক্ষা করছে, এত তাড়াতাড়ি পালালে হবে, চলো আমি তোমায় পৌঁছে দিয়ে আসি। এরপর ওই ছেলেটা বলে তোমাকে বস ডাকছে, ওকে এক প্রকার ভুলিয়ে ভালিয়ে নিয়ে আসে। এরপর ওরা এখানে চলে আসে, বসের সাথে মারামারি হওয়ার পরই ওরা পরের দিন সকালে ময়দানে হাজির হয়, যেখানে আজকে ওদের খেলা হাজির হবে। আর এই খেলার মঞ্চ থেকে যে পালাতে গেছে একজন লোককে সঙ্গে সঙ্গে ইয়োহান খুনও করে দেয়, যেটা দেখে আর কেউ পালাবার কথা ভাবতেও পারে না। এরপর আমরা সেই ব্যক্তিকে দেখতে পাই যার খুনের জন্য ইয়োহানকে ফাঁসানো হয়েছিল। ইয়োহান এখানে তাইজাংকে ফাঁসিয়েছিল। তো এখানে সকলেই ওরা একসঙ্গে এক প্রকার বিজনেস পার্টনার বলা যেতে পারে। মানুষের জীবন নিয়ে খেলাই যেন এদের পেশা। এরপর সকল প্রতিযোগীদের একটা করে গাড়ি দিয়ে দেওয়া হয়, এরা বলে এখানে কি হতে চলেছে। তাইজাং প্রথমে যায়, দেখে গাড়ির মধ্যে কিছু কিছু প্রবলেম আছে, যেগুলো এদের নিজেদেরকে রিপেয়ার করে ঠিকঠাক করতে হবে। এরপর খাবার দাবার খেয়ে নেয়, আর এরই মাঝে একজন কয়েদি যার সাথে ওর একটু বন্ধুত্ব হয়ে যায়, সে বলে চলো আমরা একসাথে থাকি। তারপর ও বলে তুমি আমাকে হেল্প করো। এরই মাঝে যে খতরনাক একজন কয়েদি ছিল সে কিন্তু ইয়োহানের সাথে হাত মিলিয়ে নেয়। সে বলে তুমি আমার বস হয়ে যাও, আমি এখান থেকে কখনোই পালাতে চাই না, আমি তোমার হয়ে কাজ করতে চাই। ইয়োহান ওই মুহূর্তে কিছু বলে না, শুধু এরপর আরেকজন বসকে ডাকে। সে বলে তোমাকে তাইজাংকে মারতে হবে, তোমার কিন্তু এটাই কাজ, তুমি এটাই মনে রেখো। ও বলে তুমি চিন্তা করো না, তুমি সব কাজ হয়ে যাবে, শুধু আমাকে একটু সময় দাও, আর কিভাবে করতে হবে সবটা আমার ওপর ছেড়ে দাও।
এরপর রেসে খেলার জন্য দেখা যায় 10 নম্বর যে গাড়িটা ছেলেটা পেয়েছিল সেই গাড়ি নিয়ে মারামারি লেগে যায়। মানে যে রেসের গাড়ি পেয়েছে তারা তো স্বাভাবিকভাবে রেসে এমনিই জেতার দিকে এক ধাপ এগিয়ে, তাই জন্য এটা নিয়ে নিজেদের মধ্যে ওদের লড়াই শুরু হয়ে যায়, যেটা ইয়োহান খুব ভালো মতো জানতো। কারণ সকালকে সমান গাড়ি দেওয়া হয়নি, কেউ এমনি নর্মাল এসইউভি গাড়ি পেয়েছিল, তো কেউ এমনি টাটা সুমোর মতন গাড়ি, যাই হোক এই ধরনের গাড়ি। তো এই গাড়িগুলোর মধ্যে যারা রেস কার পেয়েছিল তারাই তো জিতবে, তাই গাড়ি নিয়ে রাতের বেলাতেই লড়াই শুরু হয়ে যায়। ইয়োহান আর ওর সঙ্গী এখানে এনজয় করছিল, তার মাঝে ওদের দুজনের মধ্যে একটা লড়াই হেগে যায় আর গাড়ি এক প্রকার অ্যাক্সিডেন্ট হতে যায়। ইয়োহান বলে না, লড়াই এখানে থামাতে হবে, আসল খেলা কাল সকালে শুরু হবে। ওদের দুজনের যে রেসের গাড়িটা ছিল তাইজাং আর ওর আরেকজন সঙ্গী, সেই গাড়িটা বাস্ট হয়ে যায়। পরের দিন সকালে তাইজাং ইয়োহানের সাথে দেখা করে আর চারিদিকে ড্যাব ড্যাব করে দেখছিল, শুধু বলছিল কেন আমাদের এভাবে আনা হয়েছে। তারপরও আনি বলে তুমি কি খাবে, বলছে আমি ভিটামিন খাই আর কিচ্ছু না, আর ভিটামিন ডি, গাছের সাথে আমার খুব অতির সম্পর্ক। এর পরের সিনে আমরা বাকি কয়েদিদের দেখি, সকলেই খায় আর নিজেদের মধ্যে আলোচনা করতে থাকে যে কে জিতবে, রেসে কি হতে চলেছে পরের দিন সকালে। দেখতে দেখতে পরের দিন সকাল হয়ে যায়। ইয়োহানের সাথে যে ছেলেটা হাত মেলাতে চেয়েছিল তাকে ইয়োহান বলে আমি তোমার প্রস্তাবে রাজি, তোমাকে আমি তোমার পেছনে টাকা ঢালবো, তোমাকে জিততেই হবে। এর পরের দিন সকালেই লড়াই শুরু হয়ে যায়, সকলেই লড়াইয়ের ময়দানে হাজির হয়ে যায়। এরপর সকলে যে যার গাড়িতে বসে পড়ে আর গাড়ি জাস্ট স্টার্ট করবে, লড়াই শুরু হতেই যায়। এরই মুহূর্তের মধ্যে যে লড়াই জাস্ট স্টার্ট হবে, একটা থমথমে মুহূর্তের সৃষ্টি হয়ে যায়। একজন গাড়ির স্পিড এতই বাড়িয়ে দেয়, তার মধ্যে এতটাই ফায়ার লাগিয়ে দেয়, গাড়িতে আগুন লেগে গাড়ি আগেই বাস্ট হয়ে যায়। ইয়োহানের হঠাৎ করে তাইজাংকে দেখে খুব চেনা চেনা লাগে। তারপর ওর মনে পড়ে যায় যে হ্যাঁ, তাইজাংই হচ্ছে সেই ব্যক্তি যাকেও একদা ফাঁসিয়েছিল, সেটা ওর মনে পড়ে যায়। তারপরে ও তাইজাংয়ের ওপর স্পেশালি খেয়াল করার চেষ্টা করে। সকলে গাড়িতে গেলেও তাইজাং মোটর বাইক নিয়ে ছুটছিল। তাইজাংয়ের পেছনে প্রত্যেকে পড়ে যায়, কারণ ইয়োহান ঘোষণা করে দেয় যে তাইজাংকে জীবিত অথবা মৃত অবস্থায় আমার কাছে এনে দেবে তাকে আরও 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 প্রাইজ মানি দেওয়া হবে। এদের সকলকে প্রাইজ মানির লোভ দেখিয়ে এই খেলাতে অংশগ্রহণ করানো হয়। এরই মাঝে অনেকজন অংশগ্রহণকারী মারাও যায়, নিজেদের মধ্যে এদের লড়াইও চলতে থাকে। তাইজাংকে আবারও ডিওক্সু ধরে ফেলে। ডিওক্সুর সেই পুরনো শত্রুতা বা পুরনো রাগ তো ছিলই, তার উপরন্তুও প্রাইজ মানিও পাবে তাইজাংকে মেরে ফেললে, তাই ওদের মধ্যে মারামারি শুরু হয়ে যায় খতরনাক পর্যায়ে। এরপর ইয়োহান নিজের হাতে বন্দুক তুলে নেয় আর তাইজাংকে মারার জন্য তাক করে গুলি করতে থাকে, কারণ একে একে মোটামুটি সব প্রতিযোগী শেষ। এরপরও পালাবার প্ল্যান করে, আর যেটা ইয়োহান বুঝতে পেরে যায় যে এই ছেলেটাকে আটকানো যাবে না, ও যেভাবেই হোক গাড়ি নিয়ে পালাবে। তো বাইকটা নিয়ে যে পাইপের মতন অংশটা ছিল সেটা দিয়েও সমুদ্রে ঝাঁপ দেয়। তার পরের সিনে আমরা শিফট করি, ও নদীর জলে ভেসে এখানে সাঁতার কেটে একটা শহরে চলে এসেছে। নিজেকে হুডির মধ্যে ড্রেস চেঞ্জ করে কোনো রকমে এসছে। ওর একমাত্র আস্তানার জায়গাও পায় ইয়ংসিকের কাছে, কারণ ইয়ংসিককে ছাড়া ও এখানে কোথায় কার কাছে যাবে। এদিকে আমরা দেখতে পাই তাইজাংয়ের ব্যাপার নিয়ে ইয়োহান পুলিশ সুপারিনটেন্ডেন্টের সাথে আবারও কথা বলছে ওই তাইজাং ছেলেটা পালিয়েছে, তবে জেলের কয়েদিদের যে ও বের করে নিয়ে গেছে সেই ব্যাপারটাও তো এখানে বাইরে আনা যাবে না, কারণ মিডিয়ায় তাহলে ছড়িয়ে যাবে। এরপর ইয়ংসিককেও সবটা বলে আমি পালিয়ে এসেছি, এরকম খেলা চলছিল, এখানে নোংরা গেম চলছিল। এরপর ও নিজের ভাইয়ের সাথে দেখা করতে যায়, কারণ ভাইয়ের মৃত্যুর স্মৃতি ও একবারও দেখেনি, আর ওকে ইয়ংসিক একটা ফোনও দিয়েছিল। তো এরপর ও প্রথম ওই লয়ারটাকে টার্গেট করে, কারণ ওই একমাত্র ওকে সব সত্যিটা বলতে পারবে। লয়ারটাকে উদুম মার মারে, আর লয়ারটা এরই মধ্যে নিজেদের যে সিক্রেট ফোন ছিল সেটা থেকে হেল্পার যে ক্লিনার ছিল তাকে ফোন লাগিয়ে দেয়। লয়ারটা শুধু একটা কথাই বলে, তোমাকে ফাঁসানো হয়েছে তোমার ফিঙ্গারপ্রিন্ট, তোমার স্পাম এসব নিয়ে, তুমি এটা কিছুই করতে পারবে না, যারা তোমাকে ফাঁসিয়েছে তারা খুব খতরনাক লোক, তোমাকে তারা মেরেই ফেলবে। এরপর ক্লিনারও আসে, আর ওই লয়ার আর ক্লিনার দুজনে মিলে এসে তাইজাংকে মারার প্ল্যান করে। এরপর ওকে মারতেও যায়, আর ওই লয়ার লোকটাকে বম ব্লাস্ট করিয়ে দেওয়া হয়। সেখানে অবশ্য তাইজাংকেও মারার প্ল্যান করা হয়েছিল, কিন্তু তাইজাং ওখান থেকেও বেঁচে ফিরে আসে। এদিকে ইয়োহানের মাথা খারাপ হয়ে যায়, ও নিজেই লড়াই নিজে করতে থাকে, নিজের প্র্যাকটিসের মধ্যে নিজের ফ্রাস্ট্রেশন বার করতে থাকে। নিজের সেক্রেটারিকে দিয়েও ক্লিনারকে ডেকে পাঠায়, ক্লিনারকে বলে এই তুমি ক্লিন করেছো। ক্লিনার ওকেই ঘুরিয়ে মারতে যায়, আরও ক্লিনারকে ছুরি দিয়ে ছুরি ভুকিয়ে বিচ্ছিরিভাবে মেরে ফেলে, যেন একটা নৃশংস দৈত্য একটা, মানে কাউকেও ক্ষমা করে না। তার পরের সিন আমরা এখানে আবারও পুলিশ স্টেশনে দেখতে পাই। পুলিশ স্টেশনে আরেকজন পুলিশ অফিসারকে লাগানো হয় তাইজাংকে খুঁজে বার করার জন্য। ও একটা নাম্বার দেখে,
যেখানে গাড়ির নাম্বার লেখা ছিল। আর এখানে ইয়োহান নিজে ওকে হুকুম করে, তোমাকে এই কয়েদিটাকে খুঁজে বের করতে হবে, এই ফোনটা তুমি ব্যবহার করো। এরপর আমরা দেখতে পাই এখানে তাইজান কিন্তু লড়াই শুরু করে দেয়, ইয়ংসিককে সব বলে। ইয়ংসিক খুব ইমোশনাল হয়ে যায়, ইয়ংসিককে বলে আমার কিছু জিনিস লাগবে, আমাকে হেল্প করো। এদিকে পুলিশরা বুঝতে পারে না এখানে কয়েদিদের নিয়ে কি করা হয়েছে। ওরা জানে ওরা নর্মালি মেডিকেল সেন্টারে গেছে, কিন্তু ওরা এখনও জানে না কি হয়েছে। তাই তাইজাং নাকি মারা গেছে এই মিথ্যে ঘটনা রটানো হয়। এদিকে আরেকজন মেয়েকে আমরা দেখতে পাই, সেটাকে দেখে না হয় সে এই মেয়েটাকে ফাঁসানো হবে অন্য একটা মৃত্যু কেসে, যেভাবে তাইজাংকে ফাঁসানো হয়েছিল। তাইজাং সত্যি জিনিয়াস ছিল, নিজের হাতে সিসিটিভি ক্যামেরা বানিয়ে ফেলে ইয়ংসিকের হেল্পে। এরপর ওই মেয়েটার বাড়ির সামনেও ক্যামেরা লাগায়, এটা জানার চেষ্টা করে যে কারা রয়েছে এই ঘটনার পেছনে। এরপর হঠাৎ করে ওর এখানে ইয়ংসিকের মেয়ে ফোনবির সাথে দেখা হয়ে যায়। ইউনবির সাথে ওর মারামারিও হয়। ইউনবি বলে তুমি কে। ইউনবি এখানে টাকা নিতে আসতো, স্বভাবতই ওকে দেখে চিনতে পেরে যায় ও জেলের কয়েদি। তাই এখানে তাইজাংকে ব্ল্যাকমেল করে বলে প্রতি সপ্তাহে আমাকে টাকা দিতে হবে, মেরে চলে যায়। এরপর পুলিশ অফিসার যে আর কি সবসময় তাইজাংকে জেলে হেল্প করতো, তার একটা পোড়া মৃতদেহ দেখিয়ে বলা হয় তাইজাং মারা গেছে, কিন্তু সে ওই বিষয়টা বিশ্বাস করতে চায় না। এরপর ইয়ংসুক ওরা এখানে বিভিন্ন লোকেশন ট্র্যাক করার চেষ্টা করে। একটা খুন হয়েছে, যে খুনের সাথে সিমিলারিটি বের করে এই মহিলাটিকে ফাঁসাবার চেষ্টা করা হচ্ছে। তো তাইজাং ওই মহিলাটিকেই বাঁচাতে চায়। তো মহিলাটিকে সেমভাবে লোকেশন ট্র্যাক করিয়ে ফোন করে নিয়ে যাওয়া হয়। আর এরই মাধ্যমে প্রথম পার্ট শেষ হয়, দ্বিতীয় পার্ট নিয়ে আসছি।